প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। তো এই মুহূর্তে আপনারা জানেন আমি বাংলাদেশে অবস্থান করছি, আর বাংলাদেশে অবস্থান করার সময় আমি নানা জনের সাথে দেখা করছি এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জানার চেষ্টা করছি, তাদের মতামত বোঝার চেষ্টা করছি। তো তারই আলোকে আজ এই মুহূর্তে আমি যার সাথে বসে আছি তিনি আমার অত্যন্ত পছন্দের একজন রাজনীতিবিদ। আর রাজনীতিবিদের চেয়েও বড় কথা হচ্ছে যে তার সাথে আমার ওর বাইরেও বা সাংবাদিকতা পেশার বাইরেও আমি ইনফর্মালি তাকে বড় ভাইয়ের মতোই আমি শ্রদ্ধা করি, সম্মান করি। তো তার সাথে একটা ইনফর্মাল গেট টুগেদারে এসেছিলাম। তো তার ফাঁকে ভাবছি যে যেহেতু এসেছি দর্শকদের জন্য কিছু নিয়ে যাই, তো সেজন্যই তাকে একটু বিরক্ত করা। তাই আমার সামনে এই মুহূর্তে আসেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব আন্দালিব রহমান পার্থ। তো পার্থ ভাই, আপনি অত্যন্ত ধন্যবাদ যে আমাকে সময় দিয়েছেন আজ। এবং আমি যেটা শুরুতেই বলছিলাম যেটা ইনফর্মাল টক আমরা করব, কারণ ওই সব সময় যেটা হয় আর কি, নাগরিক টিভিতে যেটা হতো যে ভার্চুয়ালি আপনার সাথে আমরা 1 ঘন্টা ব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম, আজকে সেটা করব না। কারণ আজকে সামনাসামনি বসে আছি, কথা বলছি, এই ফিলিংসটা একটু অন্যরকম। কারণ 5 মাস আগেও তো এটা চিন্তার বাইরে ছিল যে নাজমুস সাকিবের সাথে আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের মাটিতে বসে কথা বলবে। তো প্রথমে এটা জানতে চাই যে আপনার কাছে অনুভূতিটা কেমন, যে এই যে একটা নতুন স্বাধীনতা, যেটাকে আমরা স্বাধীনতা 2.0 বলছি, আপনার কাছে এটার সিগনিফিকেন্সটা একটু জানতে চাই। নতুন স্বাধীনতা তো না, এটা আমাদের দেখা তো এটাই স্বাধীনতা, যে মুক্ত চিন্তা করতে পারি, মুক্তভাবে কথা বলতে পারি। আপনি কেন সবার সাথেই কথা বলতে পারি। এখন আর কথা বলার আগে আগে যে অনেক সাবধানতা অবলম্বন করতে হতো, মেনটেন করতে হতো, সেগুলি করতে হয় না। বাট এটাই সবচেয়ে বড় শান্তি, যে সামনে কি হবে না হবে সেটা তো পরের কথা, বাট আপাতত চিন্তা করতে পারি এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। তো এই স্বাধীনভাবে চলার মাঝেও দেখা যাচ্ছে যে 4 মাস না পেরোতেই জনগণের একটা অংশ তারা ভাবছে যে দেশটাকে ঠিক ট্র্যাকে যাচ্ছে। নানা বিষয় নিয়ে দেখা যাচ্ছে আন্দোলন হচ্ছে, জনগণের কেউ কেউ একটু অসহিষ্ণু হয়ে পড়ছে। তো এগুলো কেন হচ্ছে বলে আপনার মনে হয়? বিপ্লবের পর একটা সরকার আসছে, এই সরকার প্রফেশনাল রাজনীতিবিদ দিয়ে করা সরকার না। স্বাভাবিকভাবে এগুলি তো একটু হবেই। আমাদের তো একটু ধৈর্য কম, ন্যাচারালি আমরা একটু খুব তাড়াতাড়ি একটু অসন্তোষ বা সহ্য ক্ষমতা যেহেতু কম থাকে, আমাদের ধৈর্য কম থাকে। আমার মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সময়ের ব্যাপার, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং আমরা তো রাজনৈতিক দল যারা আছি তারা সরকারকে সহযোগিতা করছি, অ্যাট দ্য সেম টাইম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটা করার সেটাও আমরা করছি। অ্যান্ড আই এম শিওর সরকার এই জিনিসটা পজিটিভভাবেই নিবে। আমাদেরকে সবাই উপলব্ধি করতে হবে, জনগণ থেকে আরম্ভ করে, যে 17 বছরের একটা অব্যবস্থাপনা বা অনৈতিকভাবে যেভাবে দেশটা চলেছে, স্বৈর শাসক বা ফ্যাসিস্ট যেভাবেই বলেন, রাতারাতি তো এটা ঠিক হবে না। এটা সময় দিতে হবে, একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। এবং এটা এই সরকার, ভবিষ্যৎ সরকার সবার মিলেই ওরকম একটা ভালো গ্রেস পিরিয়ড দিতে হবে, যে এই সরকারের পরেও যে একটা ডেমোক্রেটিক সরকার আসবে তাদেরকেও জনগণের সময় দিতে হবে। এমন যদি মনে করে রাতে, বিকজ ডেমোক্রেসি ইজ প্র্যাকটিস, আর এই প্র্যাকটিসটাই 17 বছর যাবৎ ছিল না। সো ইউ হ্যাভ টু ব্রিং ইট ব্যাক। তো সেক্ষেত্রে তো ওই সংস্কারের একটা কথা আসছে যে রিফরমেশনটা, এটা খুব জরুরি। তো এখন কথা হচ্ছে যে এই রিফর্মটা কোন কোন সেক্টরে করতে হবে, কত সময় নিয়ে করতে হবে, এই ধরনের নানা প্রশ্ন রয়েছে, যেটা কত সময় নিয়ে করা হবে। একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে যে যৌক্তিক সংস্কারগুলো করার পরে বছরের শেষের দিকে, অথবা 2025-এর শেষের দিকে, অথবা 2026-এর শুরুর দিকে একটা নির্বাচন হবে, এরকম একটা টাইম লাইন ডক্টর ইউনূস দিয়েছেন। তো আপনি কি মনে করেন যে এর মাঝে আসলে যৌক্তিক সংস্কারগুলো সম্ভব? না, আসলে সংস্কার তো ম্যাক্সিমাম সংস্কারগুলি তো আমরা মনে করি নির্বাচিত সরকারই করা উচিত, যেগুলি মেজর সংস্কার। বাট অফকোর্স এই সরকার তো কিছু প্রস্তাব দিতেই পারে, এবং আমি মনে করি সবসময় নির্বাচনমুখী সংস্কার হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, যাতে করে একটা ভালো নির্বাচন হয় গণতান্ত্রিকভাবে, এবং কোনো না কোনোভাবে আপনার রাজনৈতিক সরকারকে তো বিশ্বাস করতে হবে। সেক্ষেত্রে আমার ধারণা ডক্টর ইউনূস সাহেব এবং তার যে টিম, তার যে উপদেষ্টা মণ্ডলী এবং সমাজের সুশীল সমাজ যারাই দেশ নিয়ে কনসার্ন, তাদের আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে একটা ন্যাশনাল কমিটমেন্ট নেওয়া উচিত, যে এই সংস্কারগুলি দীর্ঘমেয়াদী, বাট আমরা এটা চাই যে অ্যাটলিস্ট মোরাল একটা জায়গায় আমরা এখানে অ্যাকাউন্টেবল থাকি, যে ভবিষ্যতে আমরা ক্ষমতায় গেলে, আমরা যদি রাষ্ট্রে যাই, কোনো দিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাই ইনশাল্লাহ, বা যারাই যাবে রাষ্ট্রীয় ক্ষমতায়, ওনারা জানি এই ন্যাশনাল কমিটমেন্টটা মাথায় রাখে। আর যদি না রাখে তাহলে জনগণের কাছে জানি ও অ্যাকাউন্টেবিলিটিটা থাকে। সো এই জিনিসটা মাথায় রাখা উচিত, যে প্রাইমারিলি কোন সংস্কারগুলি করা উচিত, আর কোন সংস্কারগুলি একটা মানে সুষ্ঠু সুস্থ রাষ্ট্র ব্যবস্থা করার জন্য
যেই জিনিসগুলি দরকার সেগুলি যাতে একটা ন্যাশনাল কমিটমেন্ট নিয়ে নেয়, যাতে করে জনগণ জানে যে ঠিক আছে এই কমিটমেন্টগুলি করেছে। আমার মনে হয় সেটা ভালো হবে, খারাপ হবে না। কিন্তু এক্ষেত্রে যেটা মানে বড় বাধা হিসেবে অনেকে মনে করছে সেটা হচ্ছে যে যারা উপদেষ্টা বা যাদেরকে দিয়ে আমরা এই রিফরমেশনগুলো করতে চাচ্ছি তাদের বয়স একটা অনেক বড় ফ্যাক্টর। এখানে এত বয়স্ক মানুষজনকে উপদেষ্টা করা হয়েছে এবং তাদের অনেককে নিয়েই কিন্তু অনেকের মনে অনেক ধরনের আপত্তি রয়েছে, প্রশ্ন রয়েছে। তো এই যে একটা ক্যাবিনেট যে ডক্টর ইউনূস তিনি চুজ করলেন, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যে এরা কি আসলে কেপেবল কিনা। আপনি তাদের এফিসিয়েন্সি নিয়ে আপনি কি মনে করেন? না মানে সংস্কারের প্রপোজাল আনতে এফিসিয়েন্সি তো তারা এই ক্যাবিনেট তো করছে তো তারা তো আলাদা আলাদা সংস্কার কমিশন করে দিয়েছে, সেখানে যারা আছে অফকোর্স দে হ্যাভ গট অল দ্য এক্সপার্টিজ, সব কিছু আছে। সুতরাং আমি তাদের মানে ক্যাপাসিটি আর কেপেবিলিটি বা এক্সপার্টিজ নিয়ে আমি প্রশ্ন করছি না। বাট অবশ্য আমি মনে করতাম যদি রাজনৈতিক বা জনসম্পৃক্ত লোক এখানে থাকতো আপনার উপদেষ্টাতে, তাহলে সাধারণ জনগণের সাথে সম্পর্কটা স্ট্যাবলিশ করাটা আরও ইজি হতো, যেটা এখন সাংঘাতিকভাবে মিসিং। একটা বিষয় যে ডক্টর আসিফ নজরুল তিনি 5ই আগস্টের আগে আমাদের কাছে একটা ন্যাশনাল হিরো হিসেবে পরিগণিত হচ্ছিলেন, তো এখন দেখা যাচ্ছে যে তাকে নিয়ে এক ধরনের বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে অনেকটা ডেলিভারেটলি, আমি বলতে পারি যে একটা পক্ষ থেকে এটা করা হচ্ছে। তো তাকে যেভাবে মানে একদম টার্গেট করা হচ্ছে, আপনি যখন ভালো কাজ করবেন বা আপনি যখন কাজ করবেন, যে কাজ করে তারই সমালোচনা হয়, এটা সবারই হবে। বাংলাদেশে এমন কোনো লোক নেই যার সমালোচনা হবে না। কারো সমালোচনা হলো কি হলো না হলো, আসিফ নজরুল তো হারানোর কিছু নাই। উনি যদি ভালো কিছু এরা যদি করে দিতে পারেন, ডেফিনেটলি এটা তো একটা রিস্ক ফ্যাক্টর আছেই। এত বড় একটা ডিজাস্টার আওয়ামী গভর্নমেন্ট করে দেওয়ার পর ওনারা আসছেন, তো ন্যাচুরালি অনেকের তো গগনচুম্বী আপনার চাহিদা। তা আমার মনে হয় যে কিছু কিছু চাহিদা পরিপূর্ণ না হলে মানুষের একটু একটু ক্ষোভের জায়গা থাকে। বাট সব শেষ করে ওনারা যদি একটা ভালো নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে দেয়, আমার বিশ্বাস মানুষ ওনাদের সম্মানের সাথেই সম্মান রাখবে। আবার দেখা যাচ্ছে জনগণের একটা ক্ষোভের জায়গা গিয়ে দাঁড়িয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে। এবং এই যে প্রথম আলো ডেইলি স্টার বা এই যে মিডিয়ার স্বাধীনতা নিয়ে যখন প্রশ্ন উঠছে কিছু কিছু জায়গা থেকে, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? না আমি মনে করি না মিডিয়া স্বাধীনতা নিয়ে কোথাও কোনো প্রশ্ন উঠছে, বা এই কথাগুলি বলা মানে তো অ্যাকচুয়ালি ফ্যাসিস্ট গভর্নমেন্টের কথাকে এন্ডোর্স করা, যে মিডিয়া মুক্তভাবে কথা বলতে পারছে না। সব মিডিয়াই তো মুক্তভাবে কথা বলছে। কেউ আর কারো পত্রিকা পছন্দ হতেই পারে, না হতেই পারে, এতে পত্রিকারও অত ডিসপ্রপোর্শনেট রিয়াক্ট করার কিছু নাই। কেউ যদি প্রথম আলো পছন্দ না করে করবে না, প্রথম আলোর অফিসের সামনে গরু জবাই দিক যাই দিক না দিক, এটা প্রথম আলোর এত কগনিজেন্স নেওয়া কিছু নাই। মানে আপনি মনে করছেন প্রথম আলো এটাকে বেশি কগনিজেন্স? আমার মনে হচ্ছে 100%। আই মিন যারা আওয়ামী লীগ করতো তারা যদি বাংলার বাণী পড়তো তো বাংলার বাণী বন্ধ হতো না। যারা বিএনপি করতো তারা যদি দিনকাল পড়তো তাহলে দিনকালের অবস্থা হতো না। তো পত্রিকা চলবে নিউজে, কেউ পছন্দ করবে কেউ করবে না, ইট ডাজন্ট ম্যাটার। পত্রিকার সবচেয়ে বড় জাজ হলো পাঠক। আপনার কন্টেন্ট থাকলে মানুষ পড়বে, কেউ পছন্দ করবে না কেউ করবে না। আর আপনি রিয়াকশন করবেন কেন? আপনি তো রিয়াকশন করবেন না, আপনি আপনার কাজ করবেন। আমার মনে হয় যে এরকম আমি গণমাধ্যম হুমকির মুখে এটা না। হ্যাঁ সেটা বলতে পারেন আওয়ামী দুঃশাসনের দোসর যারা ছিলেন, গণমাধ্যমেরকে ব্যবহার করে বা গণমাধ্যম নামধারী বা যারা গণমাধ্যমের একসময় ভালো ছিল, তারা যখন আপনার ওই লাইনটা ক্রস করে তারা যখন আওয়ামী সরকারের ওই দোসর হিসাবে চলে গেল বা ওই সব ধরনের খারাপ কাজের, তখন তাদেরকেও আর সাংবাদিক হিসেবে শুধুমাত্র আইডেন্টিফাই করাটা আসলে ভালো সাংবাদিকের জন্য ইনজাস্টিস হবে। কারণ তখন তো আওয়ামী লীগের ক্যাডার বা বেনিফিশিয়ারি বলা যেতে পারে। তো সেটাকে আপনি বলতে পারেন যে ঠিক আছে, এদেরকে যদি এদের উপরে যে মামলা মোকদ্দমা হয়েছে তাকে যদি আপনি সাবজেক্ট ম্যাটার করে বলতে পারেন যে না সাংবাদিকদের উপর অত্যাচার হচ্ছে এটা ওটা, দ্যাট হ্যাজ গট ডিফারেন্ট রিজন, সম্পূর্ণরূপে ডিফারেন্ট রিজন। এখন আপনি তো আর কোনোভাবে মোজাম্মেল বাবুকে বলতে পারবেন না উনি সাংবাদিক, উনি বলতে পারবেন আওয়ামী সাংবাদিক, সো ন্যাচুরালি। আর ছাত্র সমন্বয়ক যারা, তারা একটা রাজনৈতিক দল গঠন করার একটা প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পেরেছি। এবং এমনও অভিযোগ আসছে যে তাদের এই দলটাতে নাকি ওই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের অনেককে পুনর্বাসন করা হতে পারে। তো আপনি একজন রাজনৈতিক দলের একজন চেয়ারম্যান হিসেবে আপনি কি মনে করেন যে এই যে ছাত্ররা যে একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে, এটা কি আপনাদের জন্য কোনো থ্রেট? না একদমই না, একদমই না। আমরা চাই যাতে ছাত্ররা রিয়ালিটি দেখুক, তারা রিয়েলাইজ করুক সরকার চালানো রাজনীতি করা সরকার নামানো এক জিনিস না। আমরা মনে করি তারা আসুক, রাজনীতি করতে আসুক, ভালো করবে তারা। আর আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কথা বলছেন, আওয়ামী লীগের তো এখনও 10-15-20% ভোট থাকতেই পারে। আওয়ামী লীগের বাদ দিয়ে তো আপনি জাতীয় গঠন প্রক্রিয়া করতে পারবেন না, কিন্তু আওয়ামী লীগের সেই মুখ চেনা খুনি দুষ্কৃতকারী দুর্নীতিবাজদেরকে আপনি বাদ দেন, যারা যা ওই প্রক্রিয়ার সাথে ছিল
তাদের যেহেতু অনুশোচনা নাই, আপনি তাদের বিচার করেন, তাদেরকে বাদ দেন, তাদের করেন। আওয়ামী লীগ একটা সাধারণ ভোটার থাকতে পারে না, সে তো আর এই মৃত্যুকে ইন্ডোর্স করে না, এই হত্যাকে ইন্ডোর্স করে নাই, বাট আওয়ামী লীগ তো অনেক আগের রাজনৈতিক দল। তো আমার মনে হয় সেই ধরনের মানুষরা যদি আজকে অন্য দল করতে চায়, আপনি কি তাকে থামাতে পারবেন? কোনোভাবেই থামাতে পারবেন। এবং সেটাকে থামাতে পারাটাও ঠিক বলা ঠিক হবে না, বা করা ঠিক হবে না, বা এবং সেটাকে আওয়ামী পুনর্বাসন বলাটাও ঠিক হবে না, আনলেস না আপনি যদি এখন আরাফাত, নফেল, পলক বা এইভাবে বিভিন্ন এরিয়াতে যারা মার্কা মারা আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, বেনিফিশিয়ারি, তারা যদি এখন যে ওই যে কোনো রাজনৈতিক দলে ঢুকে এবং তার আগের মতো ওরকম করে, সেটাকে আপনি বলতে পারবেন। আদারওয়াইজ একজন সাধারণ ইউনিয়ন বা নিচের লেভেলে যারা আছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তো অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় চলে যাবেন। আপনি তো অনেক ছাত্রলীগের ছেলেরা তো আপনার কোটা সংস্কার আন্দোলনের মধ্যেও ঢুকে গেছে, তাই না? তো ওইভাবে করে আসলে বের করা কঠিন, কিন্তু আপনার একটা চার্ট বানাতে হবে যে এই লোকগুলিকে আপনি কোনোভাবেও রাজনীতিতে আসতে দিবেন না বিচারের মুখোমুখি ছাড়া। তো জনাব আন্দোলন রহমান তার আরেকটা বিষয় যে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে দেশে ঢুকে যাবেন, তিনি হুমকি দেন যে চট করে বা টুপ করে ঢুকে যাব। তো এই আশঙ্কাও কিন্তু কোনো মানে মানুষের মনের মধ্যে আছে, একটা শঙ্কার জায়গা যে দেশ যদি আমরা ঠিকভাবে চালাতে না পারি, শেখ হাসিনা তাহলে টুপ করে ঢুকে পড়বে এবং তার ফ্যাসিবাদ আবার কায়েম করবে। এই অজানা আশঙ্কা কিন্তু মানুষের কিছু মানুষের মনের মধ্যে রয়েছে। আপনি কি মনে করেন যে এই ধরনের আশঙ্কা থাকার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে? এগুলি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এগুলি দিতেই পারে, বাট আপাতত তো আওয়ামী লীগ রাজনৈতিক দল আসতে হলে রাজনীতির মাধ্যমেই আসতে হবে। আমি অন্য কোনো পন্থা দেখি না আওয়ামী লীগে আসার, আপাতত আমার চোখে। আর তো আওয়ামী লীগ যদি কালকে আবার রাজনীতি আরম্ভ করে এই দেশে এবং একটা প্রক্রিয়ার মধ্যে থেকে আরম্ভ করে, তাহলে হয়তো আমরা বলতে পারবো যে আজ থেকে 20 বছর, 30 বছর, 10 বছর, 5 বছর, যাই হোক, যে এটা ডিপেন্ড করে আওয়ামী লীগ রাজনীতিটা স্টার্ট করলে। এখনও তো আওয়ামী লীগ রাজনীতি স্টার্ট করে নাই, এখন বলা মুশকিল। তো আপনি ফিউচারটা কি মনে করছেন, আমাদের সামনের রাস্তাটা কি হতে পারে, এটা সুগম নাকি? না, আমি তো পজিটিভ চিন্তা করি। আমি মনে করি যে আগামীতে নির্বাচনমুখী সংস্কারগুলি হওয়া উচিত, এবং আমার বিশ্বাস আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে নির্বাচন হলে জনগণের ক্ষমতাটা জনগণের হাতে চলে গেলে আমার মনে হয় অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার জায়গাটা অনেক বাড়বে। তো এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে কোনো ধরনের শঙ্কা বা আশঙ্কা, মানে অনেকে যে করে যে নির্বাচন কি ঠিকমতো হবে কিনা বা পিছিয়ে যেতে পারে কিনা? আপাতত আমি এমন কোনো কিছু আমার মনে হচ্ছে না, বাট তারপরও আমাদের চোখ কান খোলা, আমরা সজাগ, রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষ সজাগ, এবং বাংলাদেশের মানুষ চায় যে ভালোভাবে একটা ভোট জানি হয়, এবং অন্য কোনোভাবে অরাজনৈতিক ব্যক্তি বা কারো জানি গণতন্ত্রকে আবার হত্যা করে ওইভাবে করে জানি আবার নির্বাচিত বা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকে। আর আরেকটা বিষয় যে আমরা আমাদের যারা জেনজি, তারা প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে, কারণ এর আগের গুরুত্ব কোনো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে যে সির্ফ তামাশা হয়েছিল। তো এখন যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে, এখানেও আমরা একটা মানে মধুর সমস্যায় পড়ে গেছি, যেখানে আমরা কাকে ভোট দিব। মানে আমরা তো জানি আসলে কে জয়ী হবে, তাই না? আপনার কি মনে হয়? না, নট নেসেসারি আপনারা জানেন কে জয়ী হবে বা আপনি কাকে ভোট দিবেন। আপনি আপনার ভোটাধিকারটা প্রয়োগ করবেন, এবং আপনি আপনার হিসাব মতো কাজ করে দেখবেন। আপনি যদি মনে করেন আপনার এরিয়াতে অ্যাকাউন্টেবিলিটি দরকার, সেভাবে আপনি ভোট দিবেন। কিন্তু পার্থ ভাই, এটা তো আপনি বুঝতে পারছেন যেটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া একটা নির্বাচন হবে না, নট নেসেসারি। আপনি কি মনে করেন প্রতিদ্বন্দ্বিতা হবে? নট নেসেসারিলি, অনেক ধরনের হিসাব নিকাশ থাকতে পারে এখন। আচ্ছা, মানে আপনি আওয়ামী লীগকে হয়তো দেখছেন, বা আওয়ামী লীগের 10-15 বছর ভোট আছে, কোন অ্যাঙ্গেলে নির্বাচন হয়, কতগুলি দল পার্টিসিপেট করে, এবং নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দলের অবস্থান কি হয়। এত ইজি, যেটা বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন যেটা বলেছেন, যে অত ইজি কিন্তু হবে না জিনিসটা। এখানে অনেক নতুন হিসাব নিকাশের জায়গা আছে। প্লাস আপনি যেটা বলছেন যে নতুন 30-40% ভোটটা অ্যাকচুয়ালি কোন দিকে যায়, সেটা কোনো ডেটা নাই, যেহেতু আওয়ামী লীগ ফিল্ডে নাই। যদি আওয়ামী লীগ ফিল্ডে থাকতো, সবাই আওয়ামী লীগকে ঠেকাতে এদিকে চলে যেত। যেহেতু আওয়ামী লীগ ফিল্ডে নাই, নো। তো আমরা আলোচনাটা শেষ করব। শেষ করার আগে দর্শকদের জন্য যদি আপনার কিছু বলা থাকে। দর্শক, আপনারা দোয়া করবেন আমরা যাতে ইনশাল্লাহ সামনে আরও একটা সুন্দর, পজিটিভ, সমৃদ্ধ বাংলাদেশ পাই। সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।